100 বছর বয়সী এক বৃদ্ধ তার শেষ নিঃশ্বাস গুনছেন, আর একজন সাদা দাড়িওয়ালা মানুষ তার জন্য অপেক্ষা করছে। রাতের অন্ধকার কেবল একটি মোমবাতির আলো ছাড়া আর কিছুই নয়। মারা যাওয়ার সাথে সাথেই সাদা দাড়িওয়ালা মানুষটি তার দেহ অর্ধেক করে কেটে ফেলে, অভ্যন্তরীণ অঙ্গগুলি বের করে ফেলে এবং বিপরীতভাবে 30 পৃষ্ঠার নোট লিখতে শুরু করে। এই মানুষটি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত প্রতিভা, যার সামনে নিউটন, আইনস্টাইন বা টেসলার মতো মহান বিজ্ঞানীরাও কেবল হাততালি দেওয়া দর্শকের মতো মনে হয়। কারণ লিওনার্দো কেবল একটি বা দুটি ক্ষেত্রেই নয়, বিভিন্ন জগৎ আবিষ্কার করেছেন, যার রহস্য বিজ্ঞানীরা এখনও বুঝতে চেষ্টা করেন। তার কাছে মৃতদের প্রতিটি অঙ্গ, রক্তনালী এবং স্নায়ুর বিস্তারিত অঙ্কন রয়েছে, এবং এমনকি তার নিজের মৃত্যুর তারিখও ভবিষ্যৎবাণী করা হয়েছে। এবং তিনি এই সমস্ত জ্ঞান তার ব্যক্তিগত নোটবুকে ধারণ করেছিলেন এবং সমগ্র বিশ্বের কাছ থেকে গোপন রেখেছিলেন। 500 বছরের পুরনো, উল্টো হাতে লেখা 13,000 পৃষ্ঠা। এটি কেবল একটি নোটবুক ছিল না, এটি ছিল কাগজে বন্দী এক প্রতিভার মন। চলো আমরা এই ভিডিওতে এটি ডিকোড করব। লিওনার্দো মৃত্যুর 60 বছর পর, 1580 সাল। একজন ইটালীয় শিল্পী পম্পেও লিওনি কিছু অনুপ্রেরণার সন্ধানে খুব সস্তা দামে কিছু কাগজপত্র কিনেছিলেন। সেগুলি খোলার সাথে সাথেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং তার চোখ বড় হয়ে গেল। প্রতিটি পৃষ্ঠা বিপরীত দিকে লেখা ছিল, ডান থেকে বামে, কেবল আয়নায় পড়া যায়। অভ্যন্তরীণ অঙ্গগুলির বিশদ চিত্র, যেন শরীরের স্তর স্তর কেটে তৈরি করা হয়েছে। সাম্রাজ্য ধ্বংস করতে পারে এমন কিছু বিপজ্জনক অস্ত্রের নকশা, হেলিকপ্টার, গ্লাইডার, যান্ত্রিক রোবট এবং মেশিন গানের মতো। 400 বছর আগেকার প্রযুক্তিগুলি অকল্পনীয় ছিল। অদ্ভুত ভবিষ্যৎবাণী, অজানা ভাষায় লেখা গাণিতিক সূত্র, এবং সবচেয়ে ঠান্ডা করার বিষয় হল পৃষ্ঠাগুলি শুকনো রক্তাক্ত আঙুলের ছাপে ঢাকা ছিল, যেন কেউ পচা মাংস স্পর্শ করেছে এবং তারপর লেখা হয়েছে। লিওনি তৎক্ষণাৎ এই 2500 পৃষ্ঠাগুলিকে দুটি বৃহৎ খণ্ডে সংগঠিত করেন। 1011 পৃষ্ঠার কোডেক্স অ্যাটলান্টিকাস, যা সমস্ত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজ সংগঠিত করে, এবং কোডেক্স আরুন্ডেল, যা সমস্ত শারীরবৃত্তীয়, শৈল্পিক এবং দার্শনিক কাজ সংগ্রহ করে। কিন্তু তিনি সমস্ত তারিখ এবং বিষয়বস্তু গুলিয়ে ফেলেন, যার ফলে লিওনার্দোর ক্রম চিরতরে নষ্ট হয়ে যায়। তার মৃত্যুর পর তার পরিবার এই দুটি খণ্ডকে ভাগে ভাগ করে বিক্রি করে দেন। সেখান থেকে দা ভিঞ্চির কাজ ইতালি থেকে স্পেন, তারপর ইংল্যান্ড এবং ফ্রান্সে বিভক্ত করা হয়। 300 বছর পরে 1800 দশকে রেনেসার পণ্ডিতেরা এই বইগুলির রহস্যময় গভীরতা অনুসন্ধান করতে শুরু করেন এবং তারা কিছু অদ্ভুত নিদর্শন লক্ষ্য করেন। প্রথম নিদর্শনটি ছিল শারীরবৃত্তীয় অঙ্কনের নোট, যা চার্চ এবং বাইবেলের সাথে সাংঘর্ষিক ছিল। গর্ভে নবজাতক শিশুদের চিত্র, হৃদস্পন্দনের ছবি এবং শরীরে রক্ত সঞ্চালনের অসংখ্য অঙ্কন ছিল। দ্বিতীয় নিদর্শনটি ছিল এই অঙ্কনে অস্ত্রের নকশাগুলি ইচ্ছাকৃতভাবে ভুল ছিল। ট্যাঙ্কের গিয়ারগুলি উল্টে রাখা হয়েছিল, ক্রসবোর ফায়ারিং মেকানিজম ভুল ছিল, যেন কোনো গোপন বার্তা দেওয়ার জন্য। তৃতীয় নিদর্শনটি ছিল অনেক অঙ্কন, স্ক্রিপ্ট এবং মাস্টারপিস অসম্পূর্ণ রেখে দেওয়া হয়েছিল। একটি নয়, দুটি নয়, শত শত, এবং তার ওপরে পৃষ্ঠাগুলিতে শুকনো রক্তের দাগ। তিনি কি অকালে মারা গেছেন? তাই পণ্ডিতেরা একটি তত্ত্ব নিয়ে এসেছেন। লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন রহস্যময় প্রতিভা, যিনি ইচ্ছাকৃতভাবে তার অনন্য জ্ঞান এবং রহস্যময় আবিষ্কারগুলিকে বিপরীত অক্ষরে এনক্রিপ্ট করেছিলেন। কেন? কারণ গির্জা তাকে হত্যা করত। দেখুন, 16 শতাব্দীতে ইতালিতে গির্জা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল। যদি তুমি বাইবেলের বিরুদ্ধে কিছু বলো বা লেখো, তাহলে তোমাকে বিচার, নির্যাতন এবং মৃত্যুর মুখোমুখি হতে হতো। 1600 সালে জিওর্দানো ব্রুনোকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, শুধুমাত্র এই কারণে যে সে বলেছিল যে সূর্য পৃথিবীর নয়, সৌরজগতের কেন্দ্রে। 1633 সালে গ্যালিলিওকে কারারুদ্ধ করা হয়েছিল এবং নীরব করা হয়েছিল, আর লিওনার্দোকে ইতিমধ্যেই 1513 সালে ধর্মদ্রোহী ঘোষণা করা হয়েছিল। লিওনার্দো জানতেন যে যদি মানবদেহ সম্পর্কে তার আবিষ্কার, সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের প্রমাণ এবং মানব ভ্রূণের
প্রকৃত স্কেচ প্রকাশিত হয় তাহলে চার্চ তাকেও পুড়িয়ে ফেলবে। সেই কারণেই তিনি কোডে লিখেছিলেন। 1900 সালের মধ্যে এই তত্ত্বটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এর উপর বেশ কয়েকটি বিশ্বখ্যাত বই লেখা হয়েছিল। ডিকোডিং ডা ভিঞ্চি, লিওনার্দোর গোপন কোড, দ্য হিডেন মেসেজ ইত্যাদি। কিন্তু এই সমস্ত বই কেবল অর্ধেক সত্য প্রকাশ করেছে, কিন্তু সম্পূর্ণ সত্য ছিল আরও আকর্ষণীয়। লিওনার্দো ছিলেন একজন লুকানো প্রতিভা, যিনি 100 বছরে একবার নয় 10,000 বছরে একবার আসতে পারতেন। কিন্তু মৃত্যুর সময় লিওনার্দো তার জীবনকে এক বিরাট ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছিলেন। তাহলে লিওনার্দোর নোটবুকগুলিতে কি গোপন রহস্য ছিল এবং সেগুলির মধ্যে লুকিয়ে থাকা অদ্ভুত নিদর্শনগুলির পেছনে সত্য কী ছিল? 1938 সালে একটি বই প্রকাশিত হয়েছিল যা অবশেষে লিওনার্দোর সমস্ত গোপন রহস্য উন্মোচন করেছিল। এটি এমন একজন ব্যক্তি লিখেছিলেন যিনি শিল্পের ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা সত্য উন্মোচনের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। লুডভিগ হেইডেনরাইখ, একজন জার্মান শিল্প ইতিহাসবিদ। এর মাধ্যমে বিশ্ব প্রথমবারের মতো লিওনার্দো দা ভিঞ্চির আসল চেহারা আবিষ্কার করে। 15 এপ্রিল 1452 সালে ইটালির ভিঞ্চি গ্রামে উচ্চ মধ্যবিত্ত পিতা সার্পিয়েরো এবং গ্রামীণ শ্রমিক ক্যাটেরিনার ঘরে একটি অবৈধ সন্তানের জন্ম হয়। শিশুটি অবৈধ ছিল, তাই তাকে লিওনার্দো নাম দেওয়া হয়েছিল এবং গ্রাম তাকে ডিভি উপাধি দিয়েছিল, যার অর্থ ভিঞ্চি থেকে। সেই সময় অবৈধ সন্তানদের শয়তানের সন্তান হিসেবে প্রত্যাখ্যান করা হতো এবং লিওনার্দো আরেকটি কালো দাগ ছিল, বামহাতি হওয়া, যা চার্চ শয়তানের লক্ষণ বলে মনে করত। তার স্কুলে পড়ার অধিকার ছিল না, সামাজিক মর্যাদা ছিল না, বাড়ি জমি বা উত্তরাধিকারের অধিকার ছিল না। এমনকি তার বাবাও তাকে পরিত্যাগ করেছিলেন এবং তার মা অন্য কারো সাথে চলে গিয়েছিলেন। লিওনার্দোর শৈশব এমন একটি অপরাধের শাস্তি হয়ে ওঠে যা তিনি কখনো করেননি। আর এই ধরনের শৈশব শিশুদের নয়, দৃষ্টিভঙ্গি তৈরি করে। পৃথিবী যদি আমাকে না দেখে, আমি নিজেকে দেখব, আর আমি নিজের চোখ দিয়ে পৃথিবীকে বুঝতে পারব। যে শিশুটি কখনো লিখতে শেখেনি, সে দেখতে শিখেছে। পর্যবেক্ষণ তার ভাষা হয়ে ওঠে এবং তার অক্ষরগুলিকে প্যাটার্ন করে। সে অদ্ভুত নোট তৈরি করত, তন্তু এবং ঘাসের ক্ষুদ্র কাঠামোর উপর আঁকত। মানুষ হাসত, কিন্তু তার চোখ পৃথিবীর ওপরে নয় বরং বিশ্বের ভেতরেই ছিল, প্যাটার্ন এবং সূক্ষ্মতার দিকে। সে প্রকৃতির টেক্সচারে লুকানো কোড খুঁজে বের করে প্রকৃতির ভাষা বুঝতে পারছিল। একদিন 12 বছর বয়সী লিওনার্দো একটি গাছের দিকে তাকিয়েছিল এবং হঠাৎ তার মনে একটি বোমা বিস্ফোরণ ঘটে। সে লক্ষ্য করল যে সমস্ত গাছের গুড়ির আকার তাদের সমস্ত শাখার সম্মিলিত আকারের সমান, এবং একটি শাখার আকার তার সমস্ত ছোট শাখার সম্মিলিত আকারের সমান। এই পর্যবেক্ষণটি আজ বিজ্ঞানে লিওনার্দোর নিয়ম নামে পরিচিত, একটি বিশুদ্ধ গাণিতিক নীতি। নেটওয়ার্ক প্রবাহ সংরক্ষণ। একটি গাছ কী নিয়ে গঠিত? রস। সুতরাং সিস্টেমে প্রবেশকারী প্রবাহ সর্বদা সিস্টেম থেকে বেরিয়ে আসা প্রবাহের সমান। এই নীতিটি হলো আমাদের ধমনীগুলি কিভাবে রক্ত বিতরণ করে, শহরগুলি ট্রাফিক বিতরণ করে এবং এমনকি ইন্টারনেট ও ডেটা বিতরণ করে। 13 বছর বয়সে লিওনার্দো যখন ভিঞ্চির পাহাড়ের দিকে তাকালো, তখন সে কেবল জমির স্তূপই দেখতে পেল না, বরং দূরত্বের সাথে ক্রমহ্রাসমান বৈসাদৃশ্য দেখতে পেল। রঙগুলি নীল এবং ধূসরের দিকে সরে গেছে এবং প্রান্তগুলি ঝাপসা হয়ে গেছে। সে অপটিক্যাল স্ক্যাটারিং অধ্যয়ন করছিল এবং এই পর্যবেক্ষণটি বায়ুমণ্ডলীয় দৃষ্টিভঙ্গি নামে একটি নতুন নীতির জন্ম দিয়েছে। এই নীতিটি পরবর্তীতে সমস্ত ভূদৃশ্য চিত্রকলার একটি মৌলিক নিয়ম হয়ে ওঠে এবং মোনালিসার মতো চিত্রকলায় এটি ব্যবহার করা হতো। যেখানে মানুষ দৌড়ঝাঁপ করা ঘোড়া এবং লাফানো বিড়ালের মধ্যে সৌন্দর্য দেখতে পেত, সেখানে লিওনার্দো বল বিতরণ, টেন্ডন সম্প্রসারণ এবং ঘূর্ণন প্রতিসাম্যের দিকে তাকিয়েছিলেন। তিনি পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের দিকে তাকিয়েছিলেন, যখন বিশ্ব কেবল সৌন্দর্য দেখত।